কোনো কাপলদের দেখে এরকম মনে হচ্ছে যে এটা পরের বউ পরের বর এরকম কিছু মনে হচ্ছে? হ্যাঁ। এটাও বুঝতে পেরেছেন? বাহ! তারপর এই ছবি তোলা দেখে কেউ প্রপোজ করেনি আপনাকে? আমি জানি না ছবি তোলা দেখে কেউ প্রপোজ করেছে কিনা জানি না। হ্যাঁ, সবার ছবি, অনেকে কমেন্ট ঢুকেছে আমার ছবির প্রেমে পড়ে গেছে। তার থেকে বেশি আমার কাছে ইনবক্স আছে যে আমার ভয়েস নিয়ে। হ্যাঁ, স্পেশালি যে আমার ভয়েসের প্রেমে পড়ে গেছে। মেয়েদের ছবি তুলতে গিয়ে কখনো কোনো বয়ফ্রেন্ডের কাছ থেকে কিছু শুনতে হয়েছে, মানে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে? পরে শুনতে হয়েছে। বয়ফ্রেন্ড কি কে জানি না, পরে ভিডিও ডিলিট করতে বলা হয়েছিল। না পসিবল না, আমি ডিলিট করতে পারবো না, কারণ দিস ইজ মাই হার্ড ওয়ার্ক, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে আমার একটা ভিডিও ভাইরাল যায়, আর সেকেন্ড না থার্ড ভিডিও একটা ভাইরাল যায়, সেখানটা হচ্ছে একটা মেয়ে মাঠে বসছিল বন্ধু বান্ধবের সঙ্গে। তো ভিডিওটাতে গিয়ে আমি ম্যাগনেট বলেছিলাম, ঠিক আছে মেয়েটাকে। আই বললাম, এক্সকিউজ মি, আপনি কি ম্যাগনেট, আপনার নাম কেন, আপনাকে দেখে আমি দূর থেকে চলে এসেছি, সামথিং লাইক দ্যাট। সো মেয়েটা খুব ইমপ্রেস হয়ে গেছিলো, হাসছিল, ভালো ছিল, অ্যাজ আ ভিডিও হিসেবে ভালো ছিল। এটা 2 বছর আগে বলছি, মানে 1.5 বছর আগে। পরে 14 ফেবে পরে ওর বয়ফ্রেন্ড মেবি রিসেন্টলি হয়তো বিয়ে হয়ে গেছে, জানি না। আমি বলছি ভিডিওটা ডিলিট করতে হবে, কারণ ওর এখন বিয়ে হয়ে গেছে। হোয়াট দা, এটা তো পসিবল না, আমি ডিলিট করতে পারবো না, সরি। তো হ্যাঁ, এরকম পরে রিয়াকশনগুলো, জিনিসগুলো এরকম আসছে। আমার কাছে এটা শকিং লেগেছিল ম্যাটারটা। এই যে কাপলদের ছবি তোলেন, আপনি জানেন না যে কোন কাপলটা মানে লুকিয়ে প্রেম করছে আর কাদের প্রেমটা সবাই জানে? হ্যাঁ হ্যাঁ। তো এরকম কখনো হয়েছে যে ছবি তুলবেন বলেছেন, কিন্তু বলেছে যে না আমরা লুকিয়ে প্রেম করছি, তাই তোলা যাবে না? হ্যাঁ, ডেফিনেটলি অনেক হয়েছে। আচ্ছা, এরকম অনেক হয়েছে যে কাপড়রা বসে আছে, আমি কি অ্যাপ্রোচ করেছি, বলে হ্যাঁ। তখন বলছে, দাদা তুমি কি এটা পোস্ট করবে? হ্যাঁ অবশ্যই আমি এটা পোস্ট করবো। বলে না, তাহলে তো তো করতে পারবো না, কারণ ঘর দিয়ে প্রবলেম আছে। আমি পরে আবার ভিডিওগুলো ডিলিট করে দিই, মানে আমার যেহেতু ক্যামেরা অন থাকে ভিডিও। বাট হ্যাঁ, আমি 1-2 ফটো আমি তুলে পার্সোনালি পাঠিয়ে দিই, আর তোমাকে পাঠিয়ে দেবো, তুমি রেখে দিও। আচ্ছা, দিস আর গিফট ফ্রম মাই সাইড। ও বাবা, এটাও খুব ভালো জিনিস। বাপরে, মানে পোস্ট হলো না কিন্তু তারা ছবি পেয়ে হ্যাঁ, পেয়ে যাবে, একটা কি দুটো ম্যাক্সিমাম। ওখানে বেশি আমি এফোর্ট দিই না, কারণ আমি বেরোই একদিন, তো সেখানটা আমি চেষ্টা করি যতটা কন্টেন্ট আমি কালেক্ট করতে পারি, তো তার জন্য। এই যে ক্যামেরাটা অন থাকে, ক্যামেরাটা কোথায় লাগানো থাকে? মানে যেটা ভিডিওটা হচ্ছে এক্স্যাক্টলি আমার এখানে একটা নেক মাউন্ট আছে, ওকে, আমি এখানে ইউজ করি। আমি এখন মেবি জানি না আছে কিনা আমার কাছে। তো ওখানে আমি কি করি, আগে আমি গোপ্রো ইউজ করতাম, দেন আমি পরে ভিডিও কোয়ালিটিটাকে একটু আপগ্রেড করার জন্য আমি আইফোন ইউজ করি, iPhone 13। জাস্ট আমি এখানে লক করে দিই, আর ব্যাস এটা পুরো পিওভি চলতে থাকে। আচ্ছা, হ্যাঁ, আমি মনে করি আমার ভিডিওতে না স্টোরি ম্যাটার, আমার ভিডিওতে আমার ম্যাটার নেই, আমার দরকার নেই, আমার ভিডিওতে অডিয়েন্স দরকার, ঠিক আছে? যে আছে আলাদা অপোজিটে সে দরকার, তার জন্য আমি নিজের ফেসটা দেখাই না। আমার ভয়েস, এটাতে কখনো কেউ আপত্তি করেনি যে ভিডিওটা হচ্ছে অটোমেটিক্যালি? না না, কেউ যদি বলে যে দাদা প্লিজ এই জিনিসটা কেটে দিও, হ্যাঁ ঠিক আছে, রিজেক্ট করে দেবো। অনেকে হয় কি একটু বন্ধু বান্ধবের সঙ্গে বসে একটু চিল ফিল করে, অনেক প্রাইভেট জোন থাকে, কিন্তু অসীম তো অসীম, ঢুকে যায় যে কোনো জোনে, ঠিক আছে? বেশিরভাগ যায় যে কাপলরা যেখানে আছে সেখানে। আর মজার কথা হচ্ছে যে আমি যদি কোনো জোনে ঢুকে যাই না, ওখানে আমি গল্প করতে শুরু করে দিই, তো শুরু হয়ে যায়। এবার ওরা তো অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে ভিডিওটা হচ্ছে, একদম রিয়েল চলে ওটা। হ্যাঁ, আমারটা পুরো স্পন্টেনিয়াসলি রিয়েল চলে, আমি স্ক্রিপ্টেড করি না, পছন্দ না। তো সেখানটায় আমি যখন পরে শুনি যে দাদা এইসব জিনিসগুলো একটু কাট করে দিও, আমাদের টেবিলে এইসব জিনিস ছিল বা পাশে এইসব জিনিস ছিল, আর ঠিক আছে আমি চেষ্টা করি পোস্ট প্রোডাকশনে যখন ওটাকে ইয়ে করে দেওয়া। কোনো কাপলদের দেখে এরকম মনে হচ্ছে যে এটা পরের বউ পরের বর এরকম কিছু মনে হচ্ছে? এটাও বুঝতে পেরেছেন? বাহ! তারপর লাইক মেবি আমি জানি না, আমার সঙ্গে একটা বন্ধু ছিল, ঠিক আছে? ও রিসেন্টলি এখন এই জিনিসটা স্টার্ট করেছে। আচ্ছা, তো একজন কাপল আসছিল, তো আমি বললাম যে যা তুই গিয়ে অ্যাপ্রোচ কর, তুই কন্টেন্ট বানিয়ে দে, ঠিক আছে? আমি তো কন্টেন্ট বানাচ্ছি সারাদিন, বন্ধুকে যদি একটু হেল্প করি। তো ও গিয়ে অ্যাপ্রোচ করেছে, ছবি টবি তুলেছে। তো কোনো কারণে হয়তো মেয়েটাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? তখন মেয়েটা বলছিল না আমরা জাস্ট বন্ধু, যেহেতু ভিডিওটা চলছিল। তো সেখান থেকে ছেলেরা রেগে গেছে, না আমরা কোথায় বন্ধু, আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো ইনস্ট্যান্ট এমন ঝামেলা হলো আমাদের চোখের সামনে যে বাধ্য হয়ে আমি বললাম যে ঠিক আছে, আই এম রিয়েলি সরি। আমি তখন ওকে বললাম প্লিজ ডিলিট করে দে ভিডিও এন্ড ফটো, সব ডিলিট করে। মানে ছেলেটি বলছে যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাপল, কিন্তু মেয়েটা বলছে যে আমরা বন্ধু, জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড।
সো লাইক চলছিল সামথিং কিছু মেটার এন্ড থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আপনাদের সামনে ঝামেলা শুরু হয়ে গেল আর কি। তারপর আবার গিয়ে মিটিয়ে দিলেন? হ্যাঁ, মিটিয়ে অবশ্যই, ডেফিনেটলি। আমরা চাই না কোনো কিছু জিনিস খারাপ হোক আমাদের জন্য, তো তার জন্য। বাট হ্যাঁ, এগুলো তো বাইরে দেখতে পাওয়া যায় বেশি। এরকম প্রপোজাল আসেনি যে আমার বাড়িতে এইটা আছে, একটু শুট করে দিয়ে যাও, বিয়ে অনুষ্ঠান আসে, সেখানে যাওয়া হয়? হ্যাঁ, আমার যাওয়া হয়। আমি চেষ্টা করি সব জায়গায় অ্যাটেন্ড করার। কিছু কিছু ক্ষেত্রে যখন টাইম হয় না, তখন আমি আর পারি না ওই জায়গাটা অ্যাটেন্ড করতে। বাট আমি চেষ্টা করি আমার নিজের এন্ড থেকে যতটা হয় সব জায়গায় গিয়ে ভিজিট করে শুট ফুট করে দেওয়া। এই ছবি তোলা দেখে কেউ প্রপোজ করেনি আপনাকে? আমি জানি না ছবি তোলা দেখে কেউ প্রপোজ করেছে কিনা, জানি না। হ্যাঁ, সবার ছবি, অনেকে কমেন্ট ঢুকেছে আমার ছবির প্রেমে পড়ে গেছে। তার থেকে বেশি আমার কাছে ইনবক্স আছে যে আমার ভয়েস নিয়ে। হ্যাঁ, স্পেশালি যে আমার ভয়েসের প্রেমে পড়ে গেছে, আমাকে দেখতে চাই সামনে থেকে আগে। তো এরকম টাইপের। আর আমিও তাকে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে যখন কথা বলে দিই, কারণ আমি জানি তো আমার বাউন্ডারি কতটা, ঠিক আছে, জিএফ মেরে ফেলবে। হ্যাঁ, আমি কখনো চাই না যে আমি অন্য কাউকে ডিরেক্ট হার্ট করতে, বাট সফটলি ওকে বলে দিতে যে না, এখানে পসিবল না। একদম, এখানে স্পেস আর নেই, না খালি নেই আর কি। আজ এই ভিডিওতে দেখে অবভিয়াসলি সবাই আরো জেনে যাবে। অনেকের প্রশ্ন এটা ছিল যে হয়তো ভালো লাগতো বলতে পারেনি, এই ভিডিওটা দেখে মেবি সবাই জেনে যাবে যে না, স্পেসটা নেই, সো ওইভাবে অ্যাপ্রোচ করাটা ঠিক উচিত হবে না। আর গার্লফ্রেন্ডও খুশি হয়ে যাবে যে না, খুব খুশি হয়ে যাবে, এই যে ক্যামেরার সামনে বলে দিলেন। বেশি খুশি হয়ে যাবে যে আমি ক্যামেরার সামনে বলে দিয়েছি, ক্যামেরার সামনে বলে দিয়েছি রিলেশনশিপের ব্যাপারে। আর আমিও বলে দিচ্ছি যে অসীমদার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে, একদম মনের মতো সুন্দর মনের একজন মানুষ, দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুব সুন্দর, তাই এইখানে কেউ প্লিজ টাং আড়াবেন না, ঠিক আছে তো? আর গার্লফ্রেন্ডও অবভিয়াসলি খুশি হয়ে যাবে। আর খুব খুশি হবে। যাক, যে বয়স্ক মানুষদের ছবি অনেক সময় আমি দেখেছি তুলতে, তো সেখানে কেমন রিয়াকশন পান? ওদের স্মাইল প্রাইসলেস থাকে যখন আমি অ্যাপ্রোচ করি, কারণ আমরা সাধারণত জানি যে আমরা ইয়াংদেরই বোধহয় ছবি তোলার বয়স, তো যখন বৃদ্ধ কাপলদের ছবি তুলতে যান তখন কেমন রিয়াকশন? ভালো রিয়াকশন থাকে। মানে আমার হয়তো মনে পড়ছে না আমি লাস্ট কবে এরকম কারোর ছবি তুলেছিলাম, কারণ আমি লাস্ট আমার ফিডে যতটুকু আমার মনে পড়ে সব ইয়াং জেনারেশনরা আছে। প্রথম যখন শুরু করেছিলাম তখন আমি অনেক বৃদ্ধদেরকে স্ট্রিটে যারা থাকে তাদের ফটোগুলো তুলেছিলাম। ডে এন্ডে আমি জাস্ট বলবো ও যে স্মাইলটা বেশ একটা প্রাইসলেস থাকে ওটা, ঠিক আছে? যখন ওরা দেখে না ফটোর মধ্যে সবকিছু আছে, বাট ফটোতে ওরা পুরো ফ্রন্টে ফুটে উঠেছে, তো ওদের কাছে লাইক ইটস আ হিরো মোমেন্ট। সো ওটা বেশ ভালো লাগে আমার, ঠিক আছে? আমি পাটুলিতেও মনে পড়ে দুই বয়স মানে লাইক বয়স কত হবে, লাইক আপনার 60+70 হবে, 70 এজের দুজন বয়স্ক লোক বসে বিন্দাস আড্ডা মারছে একটা চেয়ারে বসে। আমি না বলে শুধু ছবি তুলেছি, ছবি তুলে যখন আমি দেখিয়েছি না, ওদের স্মাইল দারুণ ছিল, ওটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এরকম কখনো হয়েছে যে তারা সম্পর্কে মেবি ভাই বোন, আপনি কাপল ভেবে ফেলেছেন? হ্যাঁ, তারপর রিয়াকশন? না, রিয়াকশন কিছু না, আমি জাস্ট বলেছি আপনারা কি কাপল? বলে না আমরা ভাই বোন। ওকে আই এম রিয়েলি সরি, ঠিক আছে। আমি চেষ্টা করি কাপল পার্কগুলোকে অ্যাভয়েড করার সবসময়, আমি চেষ্টা করি। কেননা আজকালকার দিনে, জানি ক্যামেরার সামনে বলছি তবু, আজকালকার দিনে যেই কারণে পার্কটা বানানো সেভাবে ইউজ হয় না, ঠিক আছে? মানে আমরা থাকি তো, ক্যামেরা থাকে তো, যখন এডিটে বসি তখন অনেক জিনিস আমাদের বাদ করতে হয়। তো আমি বুঝি না কেন, বাট এরকম করে রেখেছে আজকালকার দিনে। প্রথম ক্যামেরাটা কি ক্যামেরা ছিল? আমার প্রথম ছিল ক্যানন ইওস M50 Mark II, যেটা হচ্ছে একটা বিগিনার এন্ট্রি লেভেলের ক্যামেরা, ক্রপ বডি ক্যামেরা বলে ওটাকে, APC। তো ওই ক্যামেরাটা কেনার জন্য আমি আমার দুটো ফ্রেন্ড, তন্ময় আর প্রসেন বলে তিনজন মিলে আমরা কাজ করি, তখন জব করতে করতে আমি ক্যামেরাটা নিই। ক্যামেরাটা নেওয়ার পর আমার ড্রিম ছিল যে আমি ক্যামেরাটা নিচ্ছি ফর দিস পারপাস অনলি। হ্যাঁ, আচ্ছা। সো সেখানটাই আমি কাজে লাগাই। আর বেশ, ক্যামেরা ক্যানন নাকি সোনি, কোনটা পছন্দ? ক্যানন। কি পছন্দ? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। আমার ক্যাননও পছন্দ, কজ অফ দ্য ওয়ার্ম টোন।
সোনি পছন্দ, কারণ হচ্ছে লো লাইটের জন্য সোনি খুব ভালো ভিডিও। লেন্সওয়ালা নাকি মিররলেস? মিররলেস ডেফিনেটলি, আজকালকার দিনে মিররলেস তো খুব ভালো। বাট কেউ যদি ফটোগ্রাফির জন্য স্পেসিফিক কোনো ক্যামেরা খোঁজে, সো গো ফর ডিএসএলআর, কারণ ডিএসএলআর শার্পনেস একটা আলাদা লেভেলে থাকে। বাট মিররলেস ডেফিনেটলি অটো ফোকাসের জন্য ফাস্ট। ফটোগুলো এডিট কি নিজেই করেন? হ্যাঁ, আমি নিজেই করি। আচ্ছা, আমার কাছে এখন কোন ক্যামেরা ইউজ করেন? আমি এখন ইউজ করি ক্যানন ইওস আর আমরা দেখতে পারি সেই ক্যামেরাটা যেটা আই উইল শো ইউ। আমি এখন ইউজ করি R50। আচ্ছা, সো এটা হচ্ছে হাজার হাজার মানুষের হাসি আর ভালো লাগা জড়িত এই ক্যামেরার সাথে। এই ক্যামেরাটাও একটা মেমরি আছে আমার। এই ক্যামেরা এটা আমি নিজে টাকায় কিনিনি, এটা ক্যানন আমাকে পাঠিয়েছিল। কি করে? কেন? ফর ব্র্যান্ড প্রমোশন। ও আচ্ছা। সো লাইক আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, যখন আমার অনলি 40K ফলোয়ার ছিল, তখন ক্যানন আমাকে এই ক্যামেরাটা দিয়েছিল। সো আমার কাছে খুব আনএক্সপেক্টেড ছিল যে এত কম ফলোয়ারে কোনো ক্যামেরা ব্র্যান্ড দিয়ে দেয়। বাট আমি ওদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি, আর ক্যামেরাটা এখনো আমার সঙ্গে আছে। আমি খুব হ্যাপি। ক্লান্ত লাগে না কখনো? হ্যাঁ, লাগে তো। কারণ এই যে আমি দেখেছি আপনার ভিডিওতে যে এদিক ওদিক করছেন, আপনি তখন একটু হাঁপিয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রচুর। তো তখন নিশ্চয়ই টায়ার্ড ফিল হয়। খুব টায়ার্ড ফিল করি, কারণ আমি একদিনে নট অনলি আমি একটা ফটো তুলি, একদিনে অনেকের ফটো তুলি। আমি যখন বাড়ি থেকে যখন ডাম করি, আমার কাছে ফটো 700+ ফটো থাকে একদিনে। বাপরে বাপরে, 700+ ফটোস, ইটস হিউজ। ডেফিনেটলি। ফেসবুক থেকে টাকা আসে? আসে, মোটামুটি চলে যায়? খুব মিনিমাম, খুব অল্প, খুবই অল্প। আর ক্যামেরা কিংবা এই যে ইকুইপমেন্ট গুলো যেগুলো থাকে, কখনো কোনোদিন হারিয়ে গেছে কোথাও? না, আমি নিজেকে হারিয়ে ফেলবো, এদেরকে হারাতে দেবো না। কখনো এরকম হয়েছে যে পথে আপনাকে দেখে চিনতে পেরেছে যে আপনি সেই মানুষটা, আমাকে ছবি তুলে দিন, এরকম হয়েছে? এটা তো অনেক হয়েছে, অনেক। আচ্ছা, এটা অনেক। ছবি তুলতে কেমন জায়গা পছন্দ, মানে ছায়া নাকি আলোতে? ছায়া, ডেফিনেটলি। ছায়া মানে ন্যাচারাল লাইটে, কিন্তু শ্যাডোর মধ্যে। হার্শ লাইটে স্কিনটা একটু মানে জ্বলে যায়। আমি চেষ্টা করি এখানে ফিল্টার ইউজ করতে, যেটা হচ্ছে লাইটটাকে, হার্শ লাইটটাকে কাটিয়ে দেওয়ার। বাট কখনো কখনো যেহেতু রান এন্ড গান থাকে, তো আমি চেষ্টা করি শ্যাডোর মধ্যে দাঁড় করিয়ে কোনোটা ভালো একটা ছবি তোলা। এবার আমি দেখেছি যেটা, যে আপনি সবাইকে বলে বলে দেন কে কি পোজ করবে। এমন কখনো হয়েছে যে একটু অতিরিক্ত কিছু সে রিয়্যাক্ট করছে, আপনার বিরক্ত লেগেছে, যে মানে ছবি তুলেই যাচ্ছে এভাবে ওভাবে, আমাকে তুলে দিন, এরকম করেছে? তো হ্যাঁ, এরকম তো হয়। যে অ্যাকচুয়ালি ফটো তুলতে ভালোবাসে, কোনো যদি মেয়ে, আমি আর মেয়েরাই তো বেশি ভালোবাসে। সো আমি তখন পরে বুঝতে পারি আমি কি ভুল করে ফেলেছি। আজ তো গেই মে কাম, দাদা প্লিজ এরকম, দাদা প্লিজ এরকম, দাদা প্লিজ এরকম। হ্যাঁ, ঠিক আছে, আজ তো গয়া কাম সে। লাস্টে একটা সময় পরে যখন দেখি ফটো ওরই শুধু আমি ফটো নাই করে 100টা মানে ফটো ক্লিক করে নিয়ে গেছি ওই কয়েকটা টাইমের মধ্যে, এদিক করে আমি তারপর বলি, না আমাকে আরো একজনকে অ্যাপ্রোচ করতে হবে। বলে না, তুমি অনেক ফটো তুলে দিয়েছো, থ্যাংক ইউ বোঝার জন্য। সো সেরকম তো হয়। তো বেশ ভালো যে ওরা মজা করে, যতক্ষণ আমার সঙ্গে থাকে কেউ ভয় পায় না ম্যাটারটাতে, সবাই খুব তাড়াতাড়ি মিশতে পারে আমার সঙ্গে। আর সবাইও বলে যে আমি নাকি খুব তাড়াতাড়ি মিশে যাই সবার সঙ্গে। কারণ সবচেয়ে বড় কথা কি বলুন তো, ছবি নিয়ে আমরা খুব ইনসিকিউর ফিল করি। আমরা যেরকম খুশি হই, সেরকম আমার ছবিটা কেউ নিয়ে নেবে, আমার ছবিটা অন্য কারো ফোনে থাকবে, অন্য কারো কাছে থাকবে, এটা ভীষণ রিস্কি একটা ব্যাপার অনেকের কাছে। সেই জায়গায় মানুষের মনের বিশ্বাস এইভাবে অর্জন করা, এটা কিন্তু একটু ডিফিকাল্ট। ডেফিনেটলি। এটা যখন এআই এতটা ইমপ্রুভ করেনি, তার আগে পর্যন্ত লোকের কাছে অত কিছু ছিল না। বাট জবের থেকে এসছে, তবে থেকে লোকের কাছে এটা একটুখানি ইনসিকিউরিটি ফিল আছে। এটা সবাই তো করে না। বাট গড়িয়াহাটে আমার এখনো মনে আছে, আমি একজনকে অ্যাপ্রোচ করেছিলাম, ছবিও তুলেছিল। বাট আমি যখন ওনার ছবি তুলে নিয়েছিলাম, তখন আমি বসে ওখানে চা খাচ্ছিলাম। ঠিক 5 মিনিট পরে ঘুরে এসে উনি বলে, না আমার ছবি আমি চাই না কারো কাছে থাকুক, প্লিজ আপনি ডিলিট করে দিন। কেননা ও বলছে যে আমার হাজবেন্ড বলছে যে ছবি নিয়ে অনেক জায়গায় ইউজ হয়। তখন আমি বুঝতে পারলাম যে কোন ইন্টেনশনে বলছে উনি। তো আমি বললাম, দেখুন আমার এটা ইনস্টাগ্রাম পেজ, এরকম কিছু হয় না,
তো উনি বললো না আসি আমার ঘরে একটু প্রবলেম, ঠিক কোনো অসুবিধা নেই আমি ডিলিট করে দিচ্ছি। তো পরে ডিলিট করে দিই। বাট আমি সবাইকে বলি আমি তার আগে ডিলিট করতে, যতক্ষণ আমি পোস্ট করছি। ওয়ান্স আই পোস্ট তখন আমি আর ডিলিট করতে পারবো একদম। কারণ আমি আমার সোশ্যাল মিডিয়া আমার কাজকে খুব সিরিয়াসলি নিই। বাইরে টাইম পাসের জন্য একটা ছবি তুললাম ডিলিট করলাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই, বাট ওটা আমার টাইম পাস না। তো জার্নিটা শুরু যখন হয়েছিল তখন লাইফের মানে এত সুন্দর ছিল না, একদমই না, একদমই টাফ ছিল, খুবই টাফ ছিল। তো এখনো পর্যন্ত এরকম কোনো স্বপ্ন আছে যেটা পূরণ হয়নি, পূরণ করতে চান? হ্যাঁ অবশ্যই, আমি অনেক স্বপ্ন আছে পূরণ করতে চাই। সবার আগে তো মায়ের জন্য একটা বাড়ি। আচ্ছা, আমার নিজের বাড়ি নেই এই মুহূর্তে, আমি রেন্টে থাকি। আচ্ছা, আর মা কোথায় থাকে? আমার সঙ্গে থাকে। আচ্ছা, আমি আলাদা কোথাও রাখিনি। বাবা? আমার সঙ্গে থাকে, সবাই আমার সঙ্গে থাকে। রেন্টে? হ্যাঁ আমার সঙ্গে। আচ্ছা, তো মানে পুরো সংসার আপনার উপর? হ্যাঁ আমার উপর চলে, নট অনলি পুরো, বাবা সাপোর্ট করে ডেফিনেটলি। তো গ্রামের বাড়ি কোথায়? গ্রামে আমি এখান থেকেই, আমার বাবা হচ্ছে ফ্রম বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা। তো বাবা বাংলাদেশ থেকে যখন 70s যখন এখানে এসেছিল তখন মায়ের সঙ্গে পরিচয় হয়। দেন বাবাও যেহেতু ওখান থেকে চলে আসে, তো বাবার কোনো সেরকম সার্টিফিকেট কিছু ক্যারি করতে পারেনি, তো কিছু ছিল না। সেখান থেকে এখানে স্ট্রাগল করে করে নাইট ডিউটি করে করে বাবা অনেক অনেক কাজ করে ফ্যামিলি চালিয়েছে। আমরা এসেছি, তারপরে আমাদেরকে কেয়ার করেছে, স্কুলে ভর্তি করিয়েছে, মানে রেন্টে থেকেই? রেন্টে, সব রেন্টে থেকে, সব রেন্টে। ওনাদের জার্নিটা পুরো রেন্টেই চলেছে? পুরো রেন্টে। সো এখন আমার কাছে সব থেকে বড় ড্রিম হচ্ছে যাই হোক করে না কেন একটা নিজের বাড়ি, একটা বাড়ি মাকে গিফট করা, ছোট্ট হলেও একটা বাড়ি গিফট করা। একদম। তো এটাই সব থেকে বড় ড্রিম, আর কিছু না। গাড়ি ফাড়ি আমি ওইগুলো তো ওর জানি ওগুলো চলে আসবে, ওগুলো তো আশা করি না, বাট বাড়িটা আমার দরকার মায়ের জন্য। এই যে সবার মুখে হাসি ফুটিয়ে বেড়ায় যে মানুষটি, সেই মানুষটিও যে নিজের হৃদয়ে নিজের ব্রেনে কত প্রেশার নিয়ে ঘুরে বেড়ায়, সেটা আজকে আমরা কথা বলে জানলাম। সত্যি বাইরে থেকে বোঝা মুশকিল যে কার ভিতরে কি চলছে আসলেই। তো মায়ের জন্য বাড়ি অবশ্যই পারবেন নিশ্চয়ই, আমরাও প্রে করি তাড়াতাড়ি মানে সেটা স্বপ্নটা পূরণ হোক। মা বাবা সবাই খুশি? বাড়িতে আর কে কে আছে? মা বাবা আছে, একটা বোন আছে, আমার দাদা আছে, বৌদি আছে। ওরা বিয়ে করে, বিয়ের পরে ওরা সেপারেট থাকে, বাট একসঙ্গে কথাবার্তা হয় সবকিছু। মানে হ্যাঁ, আমার বাড়িতে মা বাবা বোন। কয়েকদিন আগে আমার বাড়িতে এসিও নিয়েছি। হ্যাঁ, তো মা খুব ভাবে, মা বাবা দুজনেই রাতেবেলা খুব মজায় ঘুমায়। ঠিক আছে, বাবা তো বলে আমি কাশ্মীরে চলে এসেছি মনে হয়। তো এটা বেশ ভালো লাগে, এটা বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে একটা সময় ছিল না যে জিনিসগুলো, না তো সেখান থেকে যখন আসে, আমার এডিটিং রুমটা আমার নর্মাল ফ্যান থাকে, ঠিক আছে, কোনো আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমি ফোকাস সবসময় আমার এডিট চলছে, ইউটিউব চলছে, এদিকে নিউজ চলছে, স্ক্রিপ্ট চলছে, আর কোনো অসুবিধা হয় না। বাট মা বাবার জন্য যখন ওই ফুল এসি চলতে থাকে, তো ওরা যখন রিল্যাক্সে থাকে না, ওটাই যথেষ্ট লাগে, হেভি লাগে ডে এন্ডে, ওটাই। বাইরে থেকে এত সাহসী হয়ে অ্যাটিটিউড দেখিয়ে যে কথা বলে, ছবি তুলে দেয়, দেখে মনে হয় যে ছেলেটার বেশ অ্যাটিটিউড, কিন্তু ভিতর থেকে যে সে কত একটা মানে কত ছোট ছোট অনুভূতি বয়ে নিয়ে বেড়ায়, অনুভূতিকে সবার মধ্যে থাকে এই জিনিসগুলো, নট অনলি মি, সবার মধ্যে থাকে, আমরা সেটা বুঝতে পারি না। বুঝতে পারি না, বোঝার অ্যাকচুয়ালি একটু চোখ কান খোলা রাখলে না বোঝা যায়, আমার মনে হয়। আমি একটু আগে যখন এখানে আসছিলাম, যেই ক্যাবে করে আমি আসছিলাম এখন, মানে দমদম এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্ট বলছি, মেট্রো থেকে, তো ক্যাবের দাদা যখন আমি উঠলাম না, তখন উনি আমাকে গ্রিডিং করলো, গুড আফটারনুন। আমি না শখ খেলাম, আমি বললাম হ্যাঁ আফটারনুন, থ্যাংক ইউ সো মাচ। আমি বললাম এরকম কে করে, কোনো ক্যাব করে না, আমি তো জানি না কেউ করে। তারপর যখন আমরা কিছুক্ষণ কথা বলছিলাম, উনি আমার ওনার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম, যেহেতু আমার স্টোরি শুনতে ভালো লাগে, যেখানেই বসে যে সামনে থাকে কথা বলতে থাকি, তো শুনলাম যে বেশ ওটা একটা ভালো একটা মেসেজ স্প্রেড করছে। যে কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিল একজন যে আমি যদি একদিনের জন্য পিএম হই তো কী করবো। আমি বলেছিলাম যে এডুকেশন সিস্টেমটাকে আমি ঠিক করবো, নট অনলি পড়াশোনা, এডুকেশন, ম্যানার্স, যে মানুষকে গুড ফিল করার। এক্স্যাক্টলি। তো ওই জিনিসটা আমি ওনার মধ্যে দেখেছি, ঠিক আছে। তা আমি বলছি যে আপনি কি করবেন একদিনের জন্য যদি পিএম হন। তো উনি আমাকে আনসার দিচ্ছে যে আমার যদি এরকম হয় তো আমি তো সবাইকে বলবো সবাই ফ্রিতে টিচ করুক,
পড়াক বাড়ির পাশে, অ্যাটলিস্ট বাড়ির পাশে যারা পড়তে পারছে না 10-15টা বাচ্চাকে ফ্রিতে পড়াক। আর ওটা আমি খুব রিলেটেবল করেছিলাম, আমি ওনাকে তখন বলিনি, জানি না উনি এখন দেখছেন কিনা। আমারও ছোটবেলায় আমার বাবা মাকে পড়াতে পারেনি, আমাকেও আমাদের বাড়ির পাশে একটা চার্চ ছিল, ওই চার্চে একটা আন্টি ছিল, ওই আন্টির ছেলের সঙ্গে আমি খেলতাম। তো আন্টি বলতো যে তুই স্কুলে আসনি কেন, তখন বাবা বলতো যেরকম জোগাড় হয়নি টাকা ফাঁকা, তো ওই আন্টি হেল্প করতো, বই কিনে দিত, স্কুলে যাওয়ার ফিস দিত, স্কুলে যাওয়ার জামা প্যান্ট। মানে স্কুলে যেতে পারেননি না, তখন পড়াশোনা কত দূর আমি বলছি তখন। আচ্ছা, যখন উনি হেল্প করেছিল, উনি আমাকে হেল্প করেছিল স্কুলে যেতে, স্টাডি করতে। তো আমি এই জিনিসটা বুঝি, যখন টাকা থাকে না, কারো পড়তে ইচ্ছা করে, বাট উনি পড়িয়েছিল বলেই মেবি আজকে আমি এখানে বসে আছি, বা একদম একদম আমার যতটুকু যাই আজকে মেবি উনি ওই সাপোর্টটা সেদিন ঠেলে দিয়েছিলেন ডেফিনেটলি। উনি যদি ওই সাপোর্টটা না দিত তাহলে মেবি আমি এখানে না বসে কোথাও বসে রকে বসে আমি আড্ডা মারতাম বা অন্য কিছু কাজ করতাম। হ্যাঁ, কারণ ডে এন্ড ডে ইউ হ্যাভ টু সার্ভাইভ, তোমাকে সার্ভাইভ করতে হবে, তো সার্ভাইভ করার জন্য যা কিছু। বাট উনি আমাকে, আমি এখনো সার্ভাইভ করছি, বাট ওখান থেকে মেবি একটু ঠেলে উপরে দিয়েছিলেন। এক্স্যাক্টলি, ওই 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 কিকটাও না খুব বড় হেল্প, হালকা হলেও ওটা সারা জীবনের জন্য খুব বড় একটা একদম। আমি এখনো পর্যন্ত ভুলতে পারবো না ওই আন্টি কথা। আন্টি আছে এখনো? হ্যাঁ হ্যাঁ, আন্টি আছে, ওয়াও, আন্টি আছে, আমার মাঝে দেখা হয়, কথা বলি, দেখা করি। ছোটবেলাটা তার মানে স্ট্রাগল করে বড় হয়েছেন, ওই জন্যই মনে হয় মানুষের মনে মুখের হাসি খুঁজে বেড়ান আর কি। বুঝলাম, মানে যারা আসলেই যারা খুব কাছ থেকে কষ্টটাকে দেখে, খুব কাছ থেকে কান্নাটাকে অনুভব করে, তারা বোধহয় হাসি, অন্যের মুখে হাসি ফোটাতে পছন্দ করে একটু বেশি। সবাই পছন্দ করে কম বেশি, কিন্তু তারাই একটু বেশি পছন্দ করে যারা নিজেদের হাসিটা কোথাও না কোথাও খুঁজেছে কিন্তু সেই মুহূর্তে পায়নি, ওই জন্য অন্যের হাসির মধ্যে নিজের সেই সুখটা খুঁজে বেড়ায়। আই থিংক ডেফিনেটলি আমার তো বেশ ভালো লাগে যখন আমি কাউকে যখন একটু হাসাতে পারি। রাস্তায় যখন আমি কোথাও দাঁড়াই না, যখন সেটা কোনো স্টেশনে হতে পারে, যদি আমি দূরে কোথাও গেছি ফটোশুট করতে, কোথাও দাঁড়িয়ে আছি কোনো দোকানে, যদি আমি ওখানে দাঁড়িয়ে যদি একটু জল ফল কিছু কিনছি, পাশে যদি কোনো বাচ্চা দেখি, আমি তো ওর সঙ্গে আড্ডা মারতে থাকি। আমি চেষ্টা করি ওর সঙ্গে ছবি টবি তুলে দিয়ে একটু হেসে কথা বলতে। নিজে হাসি মুখে থাকেন। কখনো এরকম হয়েছে খুব কান্না পেয়েছে? খুব হয় এরকম। একটা টাইম যায় যখন কাউকে বলার মতন কেউ নেই, মানে ইভেন কি আমার গার্লফ্রেন্ডকেও আমি বলি না অনেক কিছু জিনিস। আসলে ছেলেদের অনেক কিছু বলতে পারে না ছেলেরা, তো সেই জিনিসটাকে না নিজেকে কন্ট্রোল করতে হয়। সোসাইটি তো এটা তো শিখিয়ে দিয়েছে যে তুমি ছেলে, পুরুষ মানুষ কাঁদতে নেই। সো ব্যাস ওখান থেকে স্ট্রং। বাট তবু যখন কিছু হয় না তখন আমি নিজের ভেতরে থাকি পুরো নিচে, আমি কারোর সঙ্গে কথা বলি না। মা বলে কি রে আয় একটু এখানে কথা বলবো, ঠিক আছে একটু পরে আসছি কিন্তু কাউকে বুঝতে দিই না। কিন্তু মা মনেই বুঝে যায় মাঝে মাঝে যে আমি আপসেট আছি, কোনো কারণ নেই, টেনশনে আছি, বুঝে যায়। বাট হ্যাঁ, হয় ভেতর দিয়ে খুব ভাঙে। আর যখন তোমার ইচ্ছে করছে কাঁদতে, চোখ থেকে জল বেরোচ্ছে, বাট তুমি যখন কাঁদতে পারছো না, ওটা দেখবে আর একটু বেশি কষ্টের হয়। অবশ্যই, যখন আমরা হালকা করতে পারছো না তখন। তো এরকম কোনো লাইফের কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা আজকে ক্যামেরার সামনে আপনি শেয়ার করতে চান, যেটা আপনার সাথে ঘটেছে এবং আপনি চান যে ওই গল্পটা শুনে অনেকে ইন্সপায়ার হতে পারে কিংবা অনেকের ভালো লাগতে পারে? সেটা কষ্টের হতে পারে, কিন্তু আপনি সেটা যে ওভারকাম করেছেন, আপনি যে সেটা কাটিয়ে উঠেছেন, এটা কারণ আজকাল তো খারাপ লাগা সবার মধ্যেই থাকে, সবাই অল্পতেই ভেঙে পড়ে। তো আপনার কথা বলতে বলতে আমি এখন শেষের দিকে এসে বুঝতে পারছি যে লাইফে অনেকটাই স্ট্রাগল ছিল। এই জন্য একটু স্ট্রাগলের কথা যদি একটু বলেন। স্ট্রাগলের কথা, আরো স্ট্রাগলের কথা। আমি ছোটবেলা থেকে তো যেটা তোমাকে বললাম যে আমি তুমি করে বলছি, যেটা তোমাকে বললাম যে বাবা মার এই অবস্থা, সেখান থেকে খুব স্ট্রাগল করে যখন মানুষ করিয়েছে, ফ্যামিলিও চালাচ্ছে, আমাদেরকেও দেখছে, দুজনে পড়াশোনা, আমার দাদা পড়াশোনা সবকিছু। তো আমার দাদা খুব কম বয়সে জব করতে থাকে, ইভেন আমিও খুব কম বয়সে জব করি। আমাদের মতন ফ্যামিলি থেকে খুব কম বয়সে ছেলেরা জব করে, ইটস সিম্পল।
তো তখন দাদা আমার পকেট মানি থেকে শুরু করে সবকিছু আমার দেখতো। লাইফে সবার সামনে প্রবলেম আসে, সব কিছুই প্রবলেম আসে, সেটা ভালো হোক খারাপ হোক, রিলেশনশিপ নিয়ে হোক, বন্ধু বান্ধব নিয়ে হোক, বা কোনো আইডিয়াস নিয়ে হোক, তোমার আইডিয়া কেউ নিয়েছে, সব কিছু নিয়ে হয়। ভেতরে একটু পাওয়ারটা থাকতে হয়, একটা শক্তি থাকতে হয় আমার মনে হয়, যাতে ওটা থাকলে না তুমি যে কোনো প্রবলেম ওভারকাম করে নেবে। ঠিক আছে, আজকে যখন আমার ডাউন অবস্থা থাকে না, আমি এখন অতটা বেশি আপসেট হই না, আমি না জানি কালকে ঠিক হয়ে যাবে, এখন চলে এসছে ভেতর থেকে এটা, ঠিক আছে, আমি কালকে ঠিক হয়ে যাবে, চাপ নেই, তো অটোমেটিক ঠিক হয়েও যায়। আর আমি এখন ভাবি, এই এজে এসে ভাবি যে আজ থেকে 5-10 বছর আগে আমি টেনশন খেয়ে নিতাম যে কি হবে টেনশনে, ব্লাড প্রেশার বাড়াতাম। আরে ইয়ার চাপ নেই, সব ঠিক হয়ে যাবে। কেন এতটুকু তো বুঝে গেছি, স্কিল আছে, নট অনলি আমার কাছে, সবার কাছে স্কিল আছে। সুস্থ থাকতে হবে, হ্যাঁ একদম, ভেতর থেকে সুস্থ থাকতে হবে। কারণ আমি যদি খারাপ হয়ে যায় তো আমার ফ্যামিলির কি হবে, কারণ ওটা এখন আমার রেসপন্সিবিলিটি, তো সেটা হলে হবে না। একটা সময় খুব এতটা ডিয়ারিং ছিলাম, বাইক ফাইক নিয়ে রাইড ফাইট করতাম একটা সময়। হ্যাঁ আমি সব করেছিলাম, বাইক ফাইক সব কিছু করেছি আমি, তো রাইড ফাইট করতাম, অ্যাক্সিডেন্টও করেছি, ঠিক আছে 2-3টে। বাবা, তো এখন যেমন হয় কি, এখন আমি যখন কোনো বাইক যখন আমার সামনে যখন আসে, আমি এখন বাইক নিই, আমার কাছে বাইক নেই, আমার কাছে বাইক ছিল বিক্রি করে দিয়েছি, আমার ইচ্ছা আছে কিনা পরে কিনবো। তো যখন বাইক আসে আমার, যখন ইচ্ছে করে চালাতে, আমি আস্তে আস্তে চালাই এখন না, অনেকদিন আগে থেকে এই জিনিসটা হয়ে গেছে আমার কাছে এখন, কেন জানি না, অটোমেটিক্যালি না এই জিনিসটা হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি যে একটা ডান পিঠে ছেলে আমি যেরকম ছিলাম, পড়াশোনা করে সবকিছু, বাট তবু একটা হয় না, একটা ফ্রেন্ড জোনের ভেতরে একটা ডান পিঠে, সেখান থেকে যখন ডেয়ারিং বয়, সেখান থেকে যখন এখন একটু পুরো শান্ত, কেউ কিছু বলছে ওকে পোলাইটলি ওকে ঠান্ডা করা, ম্যাচুরিটি এসে গেছে। হ্যাঁ ম্যাচুরিটি ইন দ্য সেন্স ম্যাচুরিটি, রাইট। আমার দাদা একটা কথা বলেছিল অনেক আগে, আমি যখন খুব হাসতাম খেলতাম ইয়ার্কি মারতাম, দাদা বলছো তোর মধ্যে যেদিনকে ম্যাচুরিটি জিনিসটা আসবে না, সেদিনকে হাসিটা ভুলে যাবি। সিরিয়াসলি আমি হাসি ভুলে গেছিলাম জবের থেকে, মানে আজ থেকে ধরে নাও 3 বছর আগের কথা, আমি হাসি ভুলে গেছিলাম যে কিভাবে হাসতে হয়, মানে সিরিয়াসনেস এসে গেছে পুরো, এতটাই সিরিয়াসনেস হয়ে গেছে যে ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এই টাইমে আমি এই সিচুয়েশন দাঁড়িয়ে আছি, আমার কাছে এই আছে, আমার সঙ্গে এতজন আছে, কি ম্যানেজ করব, নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কোনো আইডিয়া নেই, লাইক আমি পুরো পাজেল, মানে ওই টাইমে পুরো হাসি ভুলে গেছি, আমি পুরো হাসি ভুলে গেছিলাম। এখন আমি হাসি, এখন আমি লোককে হাসাইও, যখন কারো আপসেট থাকে কেউ, আমি যখন গিয়ে, তুমি যেটা বললে ব্রেকআপ ভিডিও যেটা তুমি দেখেছো, সো আমার ভালো লাগে না কেউ আপসেট বলতে, না গিয়ে আমি কথা বলি, কি হচ্ছে, কেন আপসেট, হ্যাপি হয় সবার মধ্যে, এটা চিল থাকো। তো হাসি খুব ইম্পর্টেন্ট, হাসি মনকে খুব হালকা রাখে। তো আজকে ছিল এই আমাদের এডিটরওয়ালা ভাইয়ার গল্প, ছবির পিছনের গল্প, যিনি একদম মুহূর্তের মধ্যে গিয়ে সময়কে থামিয়ে দিয়ে অচেনা মানুষের অচেনা মুখের পেছনের গল্পটাকে ছবির মধ্যে তুলে ধরেন আর মুখে হাসি ফুটিয়ে তুলতেন। তাঁর গল্প আজকে আমরা শুনলাম। আশা করি দর্শকরা, আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের ভালো লাগবে, তাদের অনেকের প্রশ্নের উত্তর আজকে আমরা পেয়েছি এই ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একজনের সঙ্গে অন্য একটা এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আমিও চাই এখানটায় যেরকম করে আপনি মেসেজ পাস করছেন নর্মাল লোকের কাছে, একটা ভালো মেসেজ গিয়ে পড়ুক, সোসাইটিতে গিয়ে ভালো ইম্প্যাক্ট ফেলুক জিনিসটা, আমিও চাই ওটা। আপনারাও বেশ ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আই ফিল ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ।